শুনতে থাকুন এইচ.পি. লাভক্রাফটের কাহিনী অবলম্বনে গুহা। বাবারে বাবা, আগে কলকাতায় বৃষ্টি পড়লেই আমাদের কাছে প্রেমের গল্পের অনুরোধ আসত। এখন এই কদিনে বৃষ্টির ফোঁটার মতোই মুষলধারে এইচ.পি. লাভক্রাফটের অনুরোধ আসতে শুরু করেছে। ভদ্রলোকের কল্পনার দৌড় নিয়ে প্রশ্ন না থাকলেও এ কথা নিঃসন্দেহে বলা যায়, অন্য একটা মহাদেশের ভিন্ন বর্ণের, ভিন্ন মানসিকতার ও ভিন্ন ভাষার মানুষ 100 বছর পরেও তার গল্প শুনতে উতলা হয়ে থাকবে, এ কথা তার কল্পনাতেও আসেনি কোনোদিন। যাকে আজ যে গল্পটা শোনাবো সেটা লাভক্রাফট যখন লিখেছিলেন তখন তার 13 বছর বয়স, মানে ধরে নিন ক্লাস 8-এর ছাত্র। যে বয়সে আপনি আমি দাবা খেলায় হারতে বসলে বোর্ড উল্টে দিতাম, সেই বয়সে লাভক্রাফট লিখেছিলেন বিস্ট ইন দ্য কেভ। তার বয়সের সঙ্গে এই গল্পের এক অদ্ভুত যোগসূত্র আছে, তবে সেটা বলবো গল্পের একদম শেষে। আপাতত শুনতে থাকুন এইচ.পি. লাভক্রাফটের কাহিনী অবলম্বনে গুহা। যে ক্ষীণ আশঙ্কাটা আমার মনের ভিতর এতক্ষণ দানা বাঁধছিল, এখন সেটা নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ রইল না। আমি পথ হারিয়েছি। এই অতিকায় গুহার গোলক ধাঁধায় সম্পূর্ণভাবে পথ হারিয়েছি আমি। এখন যেদিকে তাকাই এমন কোনো চিহ্ন আর চোখে পড়ছে না যা দেখে আমি ফেরবার পথ চিনে নিতে পারি। এও জানি ফিরতে না পারলে আমি আর দিনের আলো দেখতে পাবো না। বাইরের জগতের মন ভালো করে দেওয়া পাহাড় আর তার গা বেয়ে বয়ে চলা ঝর্ণা আর কোনো দিন চোখে পড়বে না আমার। বহু যুক্তি দিয়ে মনকে শক্ত করতে পারলাম না, সমস্ত আশা ফুরিয়ে গেছে। গল্পে উপন্যাসে এমন পরিস্থিতিতে আমি বহু মানুষকে পড়তে দেখেছি। কোনো রকমে পথ খুঁজে নিজেদের উদ্ধারও করেছেন তারা, কিন্তু এর আগে কোনোদিন এই গুহায় আসিনি আমি। এখান থেকে বেরোনোর কোনো পথ আমি চিনি না। বুঝতে পারছি খাবার না পেয়ে শেষ পর্যন্ত খিদের জ্বালাতেই মরতে হবে আমাকে, কিন্তু মরতে আর ভয়ও করছে না আমার। এই প্রাচীন গুহার ভিতরে মানুষের পায়ের ছাপ পড়ে না, শতাব্দীর নীরবতা বিরাজ করে এখানে। কফিনের ভিতরে এক চিলতে খোপের মতো জায়গায় শুয়ে থাকার চেয়ে এই গুহার দেওয়ালে চিরকালের মতো হারিয়ে যাওয়া ঢের ভালো। যে বিপদে আমি পড়েছি তার কারণ একমাত্র আমি নিজে। গাইডকে একরকম না জেনে এই দল থেকে কিছুটা আলাদা হয়েছিলাম আমি। তারপর প্রায় ঘণ্টাখানেক এই নিষিদ্ধ গুহার গোলক ধাঁধায় ঘোরার পর খেয়াল হলো, দলের কাছে ফেরার জন্য গুহার গায়ে যে চিহ্নগুলো আমি এঁকেছিলাম তার কোনোটাই আর খুঁজে পাচ্ছি না। ইতিমধ্যে টর্চের আলো কমে আসছে। একটু পরেই আমার সামনে অন্ধকার ছাড়া আর কিছুই থাকবে না। এই টিমটিমে মৃদু আলোর বৃত্তে দাঁড়িয়ে আমার মনে পড়ল এই গুহাতে ঢোকার সময়ের কথা। মনে পড়ল এই এলাকায় বাসিন্দাদের থেকে এই গুহার সম্পর্কে শোনা গুজবগুলোর কথা। গুহাটা অবস্থিত একটা পাহাড়ের উপরে। পাহাড়ের পাদদেশে ছোট একটা জনপদ আছে। জায়গাটা মনোরম, চতুর্দিক গাছপালা আর ঝোপঝাড়ে ভরা। মাঝে মধ্যেই ঝিরঝির করে বৃষ্টি নামে সেখানে।
তবে তাতে তাপমাত্রার তেমন একটা হেরফের হয় না। পরিষ্কার মুক্ত বাতাসে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। অথচ জায়গাটা ভালো করে ঘুরে দেখলে একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ে। পাহাড়ের ঠিক নিচেই অনেকগুলো ভাঙা কটেজের ধ্বংসস্তূপ পড়ে আছে। বোঝা যায় শহর থেকে কেউ এসে বানিয়েছিল কটেজগুলো। অথচ এমন স্বাস্থ্যকর জায়গা ছেড়ে লোকগুলো আচমকা চলে গেল কেন কে জানে। টর্চের আলো আরো কিছুটা কমে আসতে ঠিক করলাম বাঁচবার শেষ একটা চেষ্টা চালাবো। শরীরের সমস্ত শক্তি ফুসফুসে জড়ো করে জোরে চিৎকার করতে শুরু করলাম। যদি গাইডের কানে যায় চিৎকারটা, যদিও মন বলছিল এতে আর কোনো লাভ হবার নয়। আমার গলার স্বর চারিদিকের দেওয়ালে ধাক্কা খেয়ে আবার আমার কানেই ফিরে এলো। কিন্তু তাও আমি সতর্ক হয়ে উঠলাম। প্রতিধ্বনির ঠিক গায়ে গায়ে অন্য একটা শব্দ শুনতে পেয়েছি আমি, যেন নরম পায়ে হেঁটে কেউ বা কিছু একটা এগিয়ে আসছে আমার দিকে। পাথরের উপরে তার পায়ের শব্দ শোনা যাচ্ছে। মানুষের পায়ের শব্দ। আমার মনটা অস্বাভাবিক আনন্দে ভরে উঠল। তবে কি মুক্তি পেতে চলেছি আমি? সার্চ পার্টির কেউ পৌঁছেছে এখানে? মনে হলো আর একবার জোরে চিৎকার করি, তাহলে আমি কোথায় আছি তারা আরো ভালো করে বুঝতে পারবে। চিৎকার করার ঠিক আগের মুহূর্তে আর একবার ভালো করে কান পেতে শব্দটা শোনার চেষ্টা করলাম আমি। আর সঙ্গে সঙ্গে আমার সমস্ত খুশি এক লহমায় আতঙ্কে পরিণত হলো। এতক্ষণ এই নিস্তব্ধ গুহায় চলতে চলতে আমার শ্রবণ ক্ষমতা আগের থেকে বেশ কিছুটা বেড়ে গেছে। সে শব্দ কানে যেতেই মনের ভিতরে কে যেন বলে দিল, এই পায়ের শব্দ কোনো স্বাভাবিক মানুষের নয়। এই অপার্থিব স্থির পাতাল ভূমিতে আমার গাইডের বুটের শব্দ শোনাবে পাথরের উপর বারবার শক্ত কিছুর আছড়ে পড়ার শব্দের মতো। কিন্তু এই আওয়াজটা তার থেকে ঢের বেশি হালকা। মনে হয় যে হাঁটছে তার পায়ের তলায় বিড়ালের মতো প্যাড লাগানো আছে। আরো ভালো করে শুনে বুঝতে পারলাম মাঝে মাঝে দুটোর বদলে চারটে পায়ের শব্দ শোনা যাচ্ছে। অর্থাৎ যে আসছে সে চার পেয়ে। আমার চিৎকার মানুষের কানে যায়নি বটে, কিন্তু গুহার অভ্যন্তরে কোনো বুনো প্রাণীকে জাগিয়ে তুলেছে সেটা। কোনো পাহাড়ি সিংহ কি? তাই যদি হয় তাহলে আমার ভাগ্য ভালো বলতে হবে। খিদের জ্বালায় মরার থেকে এ ঢের ভালো। তাও মানুষের বাঁচার আশা ভারী অদ্ভুত জিনিস। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত সে কিছুতেই মুক্তি দেয় না। আমি কোনো শব্দ করলাম না। মনে মনে ভাবলাম কোনো শব্দ না পেয়ে জন্তুটা হয়তো অন্য কোনো পথে চলে যাবে। কিন্তু পায়ের শব্দ ক্রমশ আমার দিকে এগিয়ে আসতে লাগলো। হয়তো আমার গন্ধ পেয়েছে সে। এই ফাঁকা গুহার মধ্যে অন্য কোনো গন্ধ নেই বলে পথ ভুল হবার কথা নয় তার। এই মুহূর্তে সবার আগে আমার একটা অস্ত্র দরকার। গুহার মেঝেতে বড় বড় পাথর পড়ে আছে। তার মধ্যে আমি ব্যবহার করতে পারি এমন দুটো পাথর তুলে নিলাম। দুহাতে সেগুলো শক্ত করে ধরে অপেক্ষা করতে লাগলাম। এর মধ্যে সেই হাড় হিম করা পায়ের আওয়াজ
আরও কিছুটা এগিয়ে এসেছে। জন্তুটার আচরণ কিন্তু ভারী অদ্ভুত। বেশিরভাগ সময়ে সে 4 পায়ে হাঁটছে। 4টে পায়ের হাঁটার শব্দ আবার আলাদা আলাদা। মাঝে মধ্যে যেন সে উঠে দাঁড়িয়ে 2 পায়ে হাঁটছে। জন্তুটা ঠিক কী ধরনের হতে পারে সে নিয়ে চিন্তায় পড়লাম। নিশ্চয়ই গুহার কোনো একটা মুখ দিয়ে ভেতরে ঢুকেছিল জন্তুটা, তারপর পথ চিনে আর বেরোতে পারেনি। সারা জীবনের মতো আটকা পড়ে গেছে। গুহার ভিতরে কিছু চোখবিহীন মাছ, বাদুড় আর ইঁদুর দেখতে পেয়েছি আমি। হয়তো সেগুলো খেয়েই বেঁচে রয়েছে এতদিন। নিচের ঝর্ণা থেকে কিভাবে জানি জল আসে এই গুহার ভিতরে, সেটাই হয়তো তৃষ্ণা নিবারণ করেছে। এতদিন এই বদ্ধ পরিবেশে অখাদ্য কুখাদ্য খেয়ে জানোয়ারটার শরীরের গঠন ঠিক কেমন হয়েছে কে জানে। মনে পড়ল, গুজব শুনেছিলাম এই গুহার ভিতরে নাকি এক আদিম দানব বাস করে। গ্রামের লোকেরা নাকি থেকে থেকে চিৎকার শুনতে পায়। এই কি তবে সেই দানব? এইসব ভাবনার মাঝে একটা কথা মনে পড়ে গেল। জন্তুটা যদি কোনোভাবে আমার সামনে চলেও আসে, তাহলেও সেটাকে দেখতে পাবো না আমি, কারণ আমার টর্চের আলো একেবারেই নিভে এসেছে। একটা দেশলাইও নেই আমার কাছে। চারপাশের ঘন অন্ধকার আমাকে চেপে ধরল। মনে হলো আমার ঠিক পিছনে আধার জমাট বেঁধে কিছু ভয়াবহ আকৃতি তৈরি হয়েছে। ধীরে ধীরে আমাকে চারপাশ থেকে ঘিরে ফেলছে তারা। আরো আরো কাছে এগিয়ে এসেছে পায়ের শব্দ। মনে হলো এইবার গলা খুলে চিৎকার করি, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে হলো প্রাণীটার সামনে এসে পড়লে পাথরটা ছুঁড়ে দেওয়ার মতো শক্তিও নেই আমার হাতে। এইবার একেবারে কাছে এসে পড়েছে সে। তার ঘন নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি আমি। আতঙ্কে গলা বুজে এসেছিল, তাও সেই নিঃশ্বাসের শব্দ শুনে আন্দাজ করতে পারলাম প্রাণীটা ক্লান্ত। আমি সতর্ক হয়ে উঠলাম। ডান হাতটা উঠে এলো উপরে। শব্দের উৎস লক্ষ্য করে শরীরের সমস্ত শক্তি একত্রে করে সূচালো পাথরটা ছুঁড়ে দিলাম। ঠিক যেই দিক থেকে ক্লান্ত নিঃশ্বাসের শব্দটা আসছিল, সেই দিকে উড়ে গেল পাথরটা। পর মুহূর্তেই কিছুর একটা লাফিয়ে ওঠার শব্দ এবং মেঝের উপর পাথরের আছড়ে পড়ার শব্দ। তারপর সব নিস্তব্ধ। প্রাণীটা কোথায় আছে তার খানিকটা আন্দাজ পেয়ে আমি দ্বিতীয় পাথরটা ছুঁড়ে দিলাম। এইবার একেবারে লক্ষ্যভেদ। মন খুশিতে ভরে উঠল আমার। বড় একটা কিছু মাটিতে খসে পড়ার শব্দ শুনতে পেয়েছি এবং সম্ভবত আর নড়াচড়া করছে না প্রাণীটা। কিন্তু পর মুহূর্তেই আমার ভুল ভেঙে গেল। আবার নিঃশ্বাসের শব্দ কানে আসছে। আমি দেওয়ালে পিঠ রেখে দাঁড়ালাম। আমার ছোঁড়া পাথরগুলো প্রাণীটাকে কেবল আহত করতে পেরেছে। প্রাণীটাকে দেখার আর কোনো ইচ্ছা রইল না আমার। মাথার ভিতরে জায়গা করে নেওয়া স্থায়ী ভয়টা ফিরে এলো আবার। সেদিকে না এগিয়ে দুহাত ভরে আরও কিছু পাথর তুলে নিলাম। যেদিকে এতক্ষণ হাঁটছিলাম তার ঠিক উল্টো দিকে প্রাণপণে দৌড় দিলাম। হঠাৎ অন্য একটা শব্দ কানে এলো আমার। এক টানা তীক্ষ্ণ ধাতব একটা শব্দ। আর কোনো সন্দেহের অবকাশ নেই, গাইড! আমি গলা ফাটিয়ে চিৎকার করে উঠলাম।
সে চিৎকারে চাপা কান্না মিশে গেল কিছুটা। মনে হলো গুহার ভিতরে টানেলের উপরে একটা টর্চের হলুদ আলো দেখতে পাচ্ছি। সেই আলো লক্ষ্য করে দৌড় দিলাম। কিছু বোঝার আগেই দেখলাম মাটির উপর আছড়ে পড়েছি, আর আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছে গাইড। আমি তার পা জড়িয়ে ধরলাম, মুখ দিয়ে অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো আমার। খুশিতে চোখের জল আর বাঁধ মানল না। জড়ানো শব্দে চিৎকারে সমস্ত ঘটনা খুলে বলার চেষ্টা করলাম। সে আমার কাঁধে হাত রেখে শান্ত করার চেষ্টা করল। কিছুক্ষণ পর একটু ধাতস্থ হলাম আমি। খানিকটা জল খেলাম। আমার দিকে চেয়ে গাইড বলল, আপনি দল থেকে আলাদা হওয়ার কিছুক্ষণের মধ্যে এই ব্যাপারটা খেয়াল করি আমরা। ঠিক কোন জায়গা থেকে আপনি আলাদা হয়েছেন সেটা লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম। তারপর গুহার ভিতরে আলাদা ভাগে ভাগ হয়ে খানিক খোঁজাখুঁজি করতেই আপনার দৌড়ানোর শব্দ পেলাম আমি। ভাগ্য ভালো যে ভালো কথা। একটু থেমে গিয়ে জিজ্ঞেস করলো সে, আপনি দৌড়াচ্ছিলেন কেন বলুন তো? আমি শ্বাস নিতে নিতে বললাম, ওই ওই গুহার ভিতরে একটা প্রাণী আছে। এই টানেলটার একেবারে শেষ প্রান্তে। প্রাণী? কেমন প্রাণী? জানি না, দেখতে পাইনি। পাথর ছুঁড়ে আহত করেছি খালি। কিন্তু এখানে তো কোনো প্রাণী। আচ্ছা চলুন তো এগিয়ে দেখি। টর্চটা হাতে নিয়ে সামনে এগিয়ে গেল সে। এতক্ষণে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছি আমি, আর রাস্তা হারাবার ভয় নেই। প্রাণ ভয়ে দৌড়ানোর সময় ঠিক কোন পথে এসেছিলাম খেয়াল করিনি, তাও আন্দাজে চেনার চেষ্টা করলাম পথটা। খানিকক্ষণ চলার পরেই দূরে অন্ধকারের মধ্যে সাদা রঙের কিছু একটা চোখে পড়ল। আমাদের দুজনের মুখ দিয়েই একটা আতঙ্ক মিশ্রিত বিস্ময়ের শব্দ বেরিয়ে পড়ল। এর আগে গল্পের বইয়ের পাতায় নানান রকম দানবের ছবি আমরা দেখেছি, কিন্তু আমাদের চোখের সামনের আলো আঁধারিতে যে জিনিসটা পড়ে আছে তেমন কিছু দেখেছি বলে মনে পড়ল না। জিনিসটা অনেকটা অ্যানথ্রোপয়েড বাঁদর জাতীয়, আকারে মানুষের তুলনায় কিছুটা বড়, গায়ের লোম সম্পূর্ণ সাদা। তবে সেটা হয়তো এই বদ্ধ গুহার দেওয়ালে ক্রমাগত জল লেগে হয়ে গেছে। কেবল মাথাটা ছাড়া বাকি শরীর আশ্চর্য রকম রোগা। মাথাটা আকারে বড় হওয়ার কারণে খানিকটা যেন কাঁধের উপরে ঝুঁকে পড়েছে। গরিলা টাইপের কিছু মনে হচ্ছে। গাইড বিড়বিড় করে বলল, গরিলার সাদা লোম? আমি সন্দেহ প্রকাশ করলাম। এগিয়ে আসুন তো দেখি। আমাদের দিকে পিছন ফিরে আছে বলে প্রাণীটার মুখ দেখা যাচ্ছে না, তবে হাত পায়ের গঠন দেখে বোঝা যায় সে 4 পায়ে হাঁটে। এ ব্যাপারটা অবশ্য আমি আগেই সন্দেহ করেছিলাম। হাতে এবং পায়ে বড় বড় বাঁকানো নখ। হাতগুলো দেখে বোঝা যায় কোনো জিনিসকে জড়িয়ে ধরতে তার আঙুলগুলো সক্ষম, তবে কোনো লেজ চোখে পড়ল না। প্রাণীটার নিঃশ্বাসের শব্দ এখন প্রায় ক্ষীণ হয়ে এসেছে। আমার গাইড তার পকেট থেকে রিভলভার বের করে সামনে তুলে ধরল। আধমরা জন্তুটার ভবলীলা সাঙ্গ করতে গুলি চালাতে যাবে এমন সময় একটা বিকৃত শব্দ করে উঠল জন্তুটা। শব্দটা এত আচমকা হয়েছে যে গাইডের হাত থেকে খসে পড়ল বন্দুকটা।
শব্দটা ঠিক কেমন ছিল আমি বলতে পারবো না। কোনো জীবিত স্বাভাবিক প্রাণীর কণ্ঠ থেকে এর আগে এমন শব্দ বেরোতে শুনিনি আমি। মনে হলো বহু বছর অন্ধকারে বন্দি হয়ে কথা না বলার পর কোনো প্রাণী যদি হঠাৎ আলোর দেখা পেয়ে চিৎকার করে ওঠে, তাহলেই একমাত্র এমন আওয়াজ তার গলা দিয়ে বের হতে পারে। শব্দটা কিন্তু হয়েই থেমে যায়নি, তবে তেজ কমে এসেছে। আমরা আর একটু কাছে এগোতেই জন্তুটার শরীরে যেন একটা ঢেউ খেলে গেল। মৃগী রোগীর মতো বেঁকে চুরে গেল দেহটা। হাত পাগুলো অস্বাভাবিক রকম সোজা হয়ে গেল। একটা ছোট ধাক্কায় শরীরটা উল্টে যেতেই তার মুখটা ঘুরে গেল আমাদের দিকে। কিছুক্ষণের জন্য ভয়ে আমার চোখ নিজে থেকেই অন্ধ হয়ে গেছিল। সেগুলো খুলতেই সবার আগে দেখতে পেলাম প্রাণীটার চোখ দুটো, ঘন কালো দুটো চোখ, আর কোনো রং নেই সেই চোখে। সাদা লোমের আড়ালে ভারী বেমানান লাগছে তাদের। বাকি মুখমণ্ডলে অন্য সব কিছুই ঢাকা পড়ে গেছে লোমে, তবে নাকটা কিছুটা বুঝে নেওয়া যায়। আমরা তার দিকে আরও কিছুটা এগিয়ে যেতেই তার ঠোঁট দুটো একবারের জন্য খুলে গেল। কিছু অস্পষ্ট শব্দ করল প্রাণীটা, তারপর ঢলে পড়ল মৃত্যুর কোলে। ঈশ্বর, এ কি দেখছি? আমার মুখ থেকে অজান্তেই বেরিয়ে পড়ল শব্দগুলো। গাইড ভদ্রলোক আমার কোটের হাতাটা ধরে এত জোরে নাড়ালেন যে সামনের দেওয়ালে টর্চের আলোয় ভয়ঙ্কর কিছু ছায়া খেলে যাচ্ছে মনে হলো। কেউ কি এসে দাঁড়িয়েছে আমাদের চারপাশে? আমি কিন্তু একটুও নড়লাম না। আমার চোখ গিয়ে আটকেছে সামনের মেঝেতে। একটু আগের ভয়টা এখন উধাও হয়েছে। তার বদলে কৌতূহল, সমবেদনা, বিস্ময় সব একে একে ফিরে আসছে নিজেদের জায়গায়। একটু আগে প্রাণীটার মুখ থেকে যে শব্দগুলো বের হয়ে এসেছে, সেগুলো আমাদের চোখের সামনে লুকিয়ে থাকা এক ভয়াবহ সত্যের উপর থেকে পর্দা সরিয়ে দিয়েছে। যে প্রাণীটাকে আমি একটু আগে সুচালো পাথর ছুঁড়ে খুন করেছি, অন্তহীন গুহার সেই অদ্ভুত প্রাণীটা আসলে, বা বলা যায় আসলে সে এক সময় ছিল মানুষ। জন্মের পর থেকে লাভক্রাফটের সাহিত্য চর্চায় সব থেকে বেশি অনুপ্রেরণা দিয়েছিলেন তার দাদু উইপল ফিলিপস। মেয়ের বিয়ের সময় ফিলিপস নানান রকম ব্যবসায় বিস্তর টাকা কামিয়েছিলেন, কিন্তু 1904 সাল নাগাদ তার সমস্ত ব্যবসা ভয়ানক মার খেতে থাকে। অর্থকষ্টে লাভক্রাফট পরিবারকে নিজেদের বাস্তু ভিটে ছেড়ে একটা 2 কামরার ঘরে এসে থাকতে হয়। লেখকের নিজের মতে এই সময়টাই তার জীবনের সব থেকে অন্ধকার সময়। ঋণে জর্জরিত হয়ে 1904 সালের বসন্তে স্ট্রোক হয়ে মারা যান ফিলিপস, এবং 1904 সালের বসন্তেই মাত্র 13 বছর বয়সে লাভক্রাফট লেখেন দ্য বিস্ট ইন দ্য কেভ। তার জীবনের সঙ্গে এই গল্পের কোনো যোগাযোগ আছে কিনা তা আপনাদের ভাবনার উপরেই ছেড়ে দিলাম। শুনছিলেন H.P. লাভক্রাফটের কাহিনী দ্য বিস্ট ইন দ্য কেভ অবলম্বনে গুহা। সবাই ভালো থাকবেন।